সৌজন্যে জরোয়া হাউস, পিউলি ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল এবং অক্স এয়ার কন্ডিশনার। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা। এটিএন নিউজের বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ আয়োজন মায়া। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবলি ইয়াসমিন। মানুষের ভালোবাসার গল্প, মানুষের মায়ার গল্প নিয়ে আমাদের এই আয়োজন। এই আয়োজনে এবার আমার অতিথিকে যদি বলতে চাই, কোটি মানুষের হৃদয় হরণকারী একটি কণ্ঠ, যাকে নিয়ে এক নামেই যার পরিচয়। ফোক সঙ্গীতের কথা যখন আমরা বলি, যখন লোকসঙ্গীতের কথা বলি, তার নাম, তার কণ্ঠ দিক বিদিকভাবে আসলে ছড়িয়ে আছে। আর কেউ নয়, আমাদের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সালমা। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, চলে যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য সময় করবার জন্য। আপনাকে নিয়ে আসলে এই যে আপনার চেহারাটা যখন দেখানো হবে, এরপর আমার আর কোনো বিশেষণের দরকার হবে না। বলছিলাম আপু যে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আমাদের এই আয়োজন। ক্লোজ আপ অন সালমা গোটা বাংলাদেশের মানুষের হৃদয় যেমন হরণ করেছে, তেমনি দেশে বিদেশের সবাই এক নামেই চেনে। ভালোবাসার সংজ্ঞাটা যদি আপনার কাছে জানতে চাই, ভালোবাসার নানান দিক আপনি দেখে এসেছেন, নানান বাঁক দেখেছেন, আপনার কাছে ভালোবাসা দিবস কি? আমার কাছে ভালোবাসা দিবসের সংজ্ঞা হচ্ছে স্যাক্রিফাইস। সেটা কেমন? জীবনে আপনি যাকে অনেক ভালোবাসবেন, ভালোবাসাটা একান্তই আপনার। আপনি এটার কখনোই ফিডব্যাক চাইতে পারবেন না। যখন আপনি কোনো কিছু আশা করবেন, তখন আপনার ভালোবাসাটা নষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের ভালোবাসাটা নিজের কাছেই রাখা উচিত। ভালোবাসাটা ভালোবাসার জায়গায় থাকবে, এবং সেই সাথে যে মানুষটাকে ভালোবাসছেন, মন থেকে আপনিই ভালোবেসে গেলেন সব কিছু দিয়ে। যখন আপনি দেখবেন যে আপনি কিছু আশা করবেন, সেই অনুযায়ী আপনি কিছু পেলেন না, তখন আপনি আঘাত পাবেন। তখন আর ভালোবাসাটা ভালোবাসার জায়গায় থাকবে না, বিচ্ছেদ হয়ে যাবে, বিচ্ছেদে পরিণত হবে, আপনার হৃদয়টা ভেঙে যাবে। সো আমি মনে করি যে ভালোবাসাটা শুধু তো আর হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা না, বা প্রেমিক প্রেমিকার ভালোবাসা না। ভালোবাসা তো বাবা সন্তানের ভালোবাসা হয়, মা সন্তানের ভালোবাসা হয়, ভালোবাসার মানুষের সঙ্গে ভালোবাসা হয়। তো ভালোবাসার অনেকগুলো ধরন আছে। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ভালোবাসাই অনেক সুন্দর, এবং এই সুন্দর ভালোবাসা নিজে যতক্ষণ গ্রহণ করা যায় ততক্ষণই সুন্দর, এবং ততক্ষণই আসলে ভালোবাসাটা সুন্দর। একেবারে প্রথম জীবনের কথা যদি বলি, বাবা মার পর আপনার প্রথম ভালোবাসা ফকির লালন শাহ, তাহলে কি খুব বেশি বলা হবে? আসলে খুব বলাটা ভুল হবে না, কারণ আমি ছোটবেলা থেকে আসলে সাইজিকে ধারণ করেছি। সাইজির গান আমি শুনেছি। হয় না যে এখনকার বাচ্চারা একটা গান শুনবে, কি গান শুনবে? আধুনিক গান শুনবে, প্রেমের গান শুনবে, হ্যাঁ, দুঃখের গান শুনবে, মানে ডিজে গান শুনবে। তো আমি শুনেছি ফোক গান, এবং সাইজির যে তথ্যবহুল যে কথা, যে বাণী, যে বাণীর প্রত্যেকটা বাণীর মধ্যে এতটাই মানে ডেপথ আছে যে এখনও এই বাণীগুলোর কথা ভাবলে গা শিউরে যায়, যে এই এত কঠিন কথা এত সহজভাবে কিভাবে উনি এত বছর আগে লিখেছেন। তো আমি হ্যাঁ, এটা ভুল হবে না। আপনি সেই কথাগুলোকে ধারণ করেছেন। আমরা যখন আপনার কথা শুনি, অন্ততপক্ষে সেটা বুঝতে পারি। যখন আপনার কণ্ঠে সেই গানগুলো শুনি, তখন বুঝতে পারি যে আপনি সেটিকে কিভাবে ধারণ করেছেন। সেটি কি মায়া, নাকি সেটি টান? সেটি কি নামে আসলে অভিহিত করবেন? সেটা যে কোনো নামেই হতে পারে। মানে মানুষ তো অনেক নাম দেয় আসলে কিসের জন্য? অনেক ভালোবাসার একটা জিনিস। আমি যেমন আমি আমার বাচ্চাকে আদর করি, একবার বলি কলিজা, একবার বলি ময়না, একবার বলি টিয়া। তো এইগুলো কথা কেন আসে? মানে আমরা কি বুঝি যে ভালোবাসা মানে তোমার মায়া নাই? মায়া কথাটা কেন এসেছে? যে তোমার মায়া নাই, তোমার আসলে আমার, তোমার দিলে আমার জন্য মায়া নাই। তাহলে তার মানে কি? মায়া ব্যাপারটা বোঝায় যে অতি আপন, অতি কাছের মানুষের কাছ থেকে বা তাকে আলিঙ্গন করে কিছু বলাটাকে আসলে মায়া মায়া বোঝানো যায়।
তো আছে, এটাও হয়। আমরা খুব অল্প বয়সে আপনি জীবনযুদ্ধে অবতীর্ণ হয়েছেন, গান নিয়ে যুদ্ধ করেছেন, নিজের জীবন নিয়ে যুদ্ধ করেছেন, কিন্তু গানের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাই আপনাকে আজকে এই অবস্থানে দাঁড় করিয়েছে। এই ভালোবাসা বর্তমান সময়ে আসলে আপনাকে কতটা নাড়া দেয়, কতটা অনুপ্রাণিত করে, কতটা আছে? মাঝে মাঝে আমার প্রভুকে বলি যে যদি এরকম একটা জায়গা আমাকে না দেওয়া হতো তাহলে আমি কি করতাম। এখন এখন মাঝে মাঝে উত্তর পাই এরকম যে এই অবস্থানে আছি বিধায় পৃথিবীটা এতটা সহজ আমার জন্য। একটা সাধারণ নারীর কতটা কষ্ট করতে হয়, কতটা থাকে না যে আমার কিছু চাওয়া আছে, আমি চাওয়াটা পূরণ করতে পারলাম না, কত শখের কত কিছু আছে। আর আমি আল্লাহ পাক আমাকে এই অবস্থান দেওয়ার কারণে আমার কোনো চাওয়াই নেই, আমার আর কোনো শখ নেই। যদি বলো যে আপু কী চান, আমি বলবো যে আমার আর কোনো চাওয়া নেই। আমি সুস্থ আছি, এটাই আল্লাহর অনেক বড় নিয়ামত। আমি সুস্থ থাকতে চাই, যতদিন বাঁচবো মান সম্মান নিয়ে বাঁচতে চাই, দ্যাটস ইট। আমরাও সেই প্রত্যাশা করি, সেই দোয়া করি, পরিবার নিয়ে, পরিজন নিয়ে, গান নিয়ে ভালোবাসাময় একটা জীবন আপনার সবসময় কাটুক। কী ধরনের ব্যস্ততা চলছে এখন? আমরা জানি নিয়মিত আপনার গানের যে অ্যালবাম বেরোচ্ছে, নিয়মিত আপনি কাজ করে যাচ্ছেন। কোটি দর্শকের কথা এই জন্যই বললাম যে নিয়মিত একজন শিল্পী এভাবে ধৈর্য ধরে রাখা, এভাবে মানুষের কাছে পৌঁছানো আসলে সবার পক্ষে তো সম্ভব হয়নি। আপনার সময় যখন ছিল তখন থেকেও যদি চিন্তা করি, কজনকে আসলে মানুষ এক নামে চেনে, কজনের গান মানুষ মনে রাখে। আমরা শুধু কণ্ঠ দিয়ে, কণ্ঠের জাদু দিয়ে আপনাকে এখনও চিনি। সেখান থেকে জানতে চাই পরিবার পরিজন নিয়ে কেমন সময় কাটছে, কেমন ভালোবাসাময় দিন কাটছে? আমি মনে করি যে প্রত্যেকটা নারী যারা ওয়ার্কিং ওমেন, তাদের জন্য আমি মনে করি যে এই মানুষগুলোর একটা ব্যাপার থাকা উচিত যে পরিবার, সাপোর্টিভ যে পরিবার, মানে শ্বশুরবাড়ির পক্ষ, নট বাবা মার পরিবার। বাবা মা ছোটোবেলায় যখন তাদের ঘরে একটা মেয়ে সন্তান, কন্যা সন্তান থাকে, বা তো তাদের একটা আলাদাভাবে বড় হয়, সেটা তাদের রেসপন্সিবিলিটি। কিন্তু আমি মনে করি যে যারা বাইরে কাজ করছে, যে সকল মেয়েরা, তাদের একটা ভালো পরিবার, ভালো হাজব্যান্ড পাওয়াটা খুব দরকার জীবনে। এবং যদি সত্যি বলি যে হ্যাঁ, আমি ওই অর্থে অনেকটা ভাগ্যবতী। আমার পথ চলার সঙ্গী হচ্ছে আমার শাশুড়ি আম্মা। আমি এই যে এখনও যে কাজ করে আসলাম, আমার সঙ্গে আমার শাশুড়ি আম্মা গিয়েছেন, এবং ইনফ্যাক্ট আমি সকল প্রোগ্রামে উনি আমার সঙ্গে যায়। তো আমার বন্ধু বান্ধবের কোনো তালিকা নেই, আমার কেউ নেই। আচ্ছা, তার মানে পরিবারই আপনার বন্ধু, পরিবারই আমার শাশুড়ি এবং আমার ছোট ননদ, ওদের সাথেই আমি কথা বলি। আমার কথা বলার কোনো জায়গা নেই। আর বাকি কথা আমি আমার রবের সাথে বলি। আর আমার হাজব্যান্ড হচ্ছে এমন একজন মানুষ যে সে অলরেডি এটা বুঝেছে যে ও হচ্ছে গানের পাখি, ওকে গান করতে না দিলে ও নিজেই ভালো থাকবে না। আমি যদি বলি যে আমি গান করব না, ও বলে যে তুমি ভালো থাকতে পারবে তো? আমার প্রায়োরিটি হচ্ছে তুমি যেন ভালো থাকো। তুমি যদি মনে করো যে তুমি ভালো থাকতে পারবা, ঠিক আছে, তাহলে সেটাই আগে হবে। তো এই জন্য কেন বললাম যে আমি গত 6-7 বছরেরও বেশি, প্রায় 8 বছর হচ্ছে, এই 8 বছর আমি অনেক কাজ করেছি। আমার কাজের সংখ্যা ছিল মাত্র 120টা গান ছিল, এখন আমার গান 800। সো এটাতে বোঝা যায় যে আমি কতটা ফ্রিডম নিয়ে কাজ করছি। তো এর মানে এই নয় যে হাজব্যান্ড সাপোর্টিভ হলেই ভালো হবে, না হলে খারাপ হবে, তেমনটা নয়। মানে ব্যাপারটা হচ্ছে যে একজন মানুষ আরেকজন মানুষকে সম্মান করবে, আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা থাকবে। কারণ প্রত্যেকটা মানুষ, আমরা যে সমাজে বাস করি, ওই যুদ্ধটা কিন্তু হাজব্যান্ড এবং ওয়াইফেরই করতে হয়। তাদের সংসারটা তাদেরকেই টিকিয়ে নিতে হয়, তাদেরকেই যুদ্ধ করে তাদের সংসারটাকে এগিয়ে নিতে হয়। তো এটা আমরা শুধু ক্যামেরায় কেন, ক্যামেরার মানুষটা কি মানুষ নয়? আমরা তো আর রোবট নই, আমরাও মানুষ, আমাদেরও ইমোশনস আছে। তো সব কিছু মিলিয়ে ওই যে যেখানে দুজন মানুষ ভাগ করে সুন্দর করে গুছিয়ে কাজ করে, তারাই দিন শেষে ভালো থাকে। সুপ্রিয় দর্শক, সেই ভালোবাসার গল্প আমরা আরও শুনবো। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে একটা বিরতি নিয়ে। মায়ার সঙ্গে থাকুন।
সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিশ্ব ভালোবাসা দিবস নিয়ে এটা নিউজের বিশেষ আয়োজন মায়াতে। আপু, আমরা ভালোবাসার গল্প করছিলাম, একটু আবার ক্লোজ আপ ওয়ানের সেই দিনগুলোতে যদি ফিরে যাই। একজন বিচারক আহমেদ ইমতিয়াজ বুলবুল আপনাকে নিয়ে বলেছিলেন সে হচ্ছে প্রাকৃতিক গায়িকা, তার কণ্ঠে আমি বাংলাদেশের গন্ধ পাই। এই যে তার মূল্যায়ন বা আপনাকে নিয়ে আরও যারা মূল্যায়ন করে, তিনি বলেছেন যে দ্বিতীয় সিজনে আপনি বিজয়ী ছিলেন, যে এই বিজয়টা খুবই আবশ্যকভাবে তিনি অবাক হননি মোটেও। তারা কিভাবে অনুপ্রেরণা যোগাতেন আপনার গানের জন্য? আমি অনেক কিছু শিখেছি, আমার সৌভাগ্য হয়েছিল, কারণ আহমেদ ইমতিয়াজ বুলবুল বাবা শুধু আমাকে নিজের মানে কন্যার মতোই, আসলে অনেক সময় বলি না আমরা কথায় যে জন্ম দিলেই শুধু বাবা হওয়া যায় না, তো আমি ওনার কাছ থেকে আসলে অনেক কিছু শিখেছি। আমাকে সব কিছু শিখিয়েছে নিজের সন্তানের মতো। টাইম মেনটেন করা, মানুষ যেন তোমার জন্য অপেক্ষা না করে থাকে, কিভাবে নিজেকে মেনটেন করব, মিডিয়ার সামনে কিভাবে, আমি অনেক কিছু, কারণ আমার গ্রাম থেকে যেহেতু শুরুটা হয়ে আসা, সবাই আমরা গ্রাম থেকে আসি, কিন্তু তারপরেও আমাদের অনেক মিস্টেক হয়ে যায় জীবনে। তো ওই মিস্টেকগুলো যেন আমার কখনো না হয়, সেটার জন্য আমি অনেক কিছুই বাবার থেকে শিখেছি। দুটি পরীর মতো কন্যার জননী আপনি। ছোট্টটাকে দেখলাম একটু আগে। মেয়েরা মাকে একজন গায়িকা হিসেবে দেখতে কতটা ভালোবাসে? আমার ছোটটাকে যদি জিজ্ঞেস করি যে তুমি কি হতে চাও, তো সে বলে যে আমি বাবার মতো কোর্টে যাব, ব্যারিস্টার হব এবং মায়ের মতো গান করব। আচ্ছা, দুটোই লাগবে। তো তার দুটোই লাগবে। আর বড়টাকে যদি বলি, তো বড়টারও কণ্ঠে অনেক সুন্দর সুর ছিল আমি ওকে যখন কাছে পেয়েছিলাম। আর এরপরে তো এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। আমি চাই যে সুরটা থাকুক কণ্ঠে, শখ হলে যদি একটা দুটো গান করে এতে কোনো আপত্তি নেই। চেষ্টা করে এখন সে? এটা তো আমি কিছুই বলতে পারবো না, কারণ ওর সাথে আমার কোনো রকম কোনো কমিউনিকেট নেই। ছোটটার কথা বলছিলাম, সে কি চেষ্টা করে মাঝে মাঝে ছোটটার গুনগুন কথা, করার চেষ্টা করে? ছোটটা হচ্ছে চেষ্টা করে বলতে, তার 100-200 গান যেগুলো মানে হিট সং, মানে ওয়ার্ল্ড ওয়াইড ঘুরে বেড়াচ্ছে হিট সং গানগুলো, সেগুলো তার মোটামুটি মুখস্থ। বাহ, মাকে শোনাই? একটু লাজুক টাইপের। ওদিকে যাও না আম্মু, বাবুদেরটা দেখে না। তো এখন মনে হয়, ইদানিং মনে হয় যে এই সময়টা তো আমারও ছিল। আচ্ছা, আমি খুব এনজয় করি এবং ভাবি কতটা দ্রুত টাইম চলে যাচ্ছে, কেন সময়টা আটকে থাকছে না। আমরা যখন পরিবারের ভালোবাসার কথা বলি, আমরা বিশেষ করে যখন একজন গায়িকা সালমার ভালোবাসার কথা বলি দর্শকদের পক্ষ থেকে, ভালোবাসা পেলে তার প্রতি দায়বদ্ধতা বেড়ে যায়। সেই দায়বদ্ধতার জায়গায় একটু শুনতে যাব, সেটি কিভাবে অনুভব করেন পরিবারের প্রতি বা দর্শকদের প্রতি, শ্রোতাদের প্রতি? আমি আমার জায়গাগুলোকে আসলে ভাগ ভাগ করে রেখেছি, কোনোটার সাথে কোনোটার আমি মানে মিলাই না আর কি। যেমন বাবা মার প্রতি যে দায়িত্ব, আমি গত 19 বছর ধরে সেগুলো পালন করে আসছি। আমার জীবনের কাহিনী আমার দর্শকরা সবাই জানে, সো আমার এখানে কিছু বলতে হবে না। যতটুকু পেরেছি আমার কষ্টের অর্থ দিয়ে বাবা মার জন্য যতটুকু করার আমি করে দিয়েছি। একটা বাড়ি করে দিয়েছি, কিছু জমি জায়গা করার দরকার ছিল, ব্যবসা করার দরকার ছিল, করেছে, এবং ছোট্ট একটা ভাই, ওকে পড়াশোনা করাচ্ছি। এখনও প্রতি মাসে একটা অঙ্কের টাকা আব্বু আম্মুর কাছে চলে যায়, যতদিন বেঁচে থাকবে সেটা অব্যাহত থাকবে। আর এটা এটা নিয়ে কারো কোনো কথার অপশন নাই, বিকজ যেহেতু আমি একজন আর্টিস্ট মানুষ, আমার কাজ আছে, কাজকর্ম করছি, তো এটা নিয়ে আমার চিন্তা করার বিষয়। আর দর্শকদের ভালোবাসার কথা যদি একটু শুনতে চাই। দর্শকের যে বিষয়, দর্শক আসলে আমার সব কিছুর ঊর্ধ্বে। আমার সুখ শান্তির জায়গায় হচ্ছে আমার দর্শক। ফ্যামিলির সুখ একরকম, দর্শকের সুখটা হচ্ছে এরকম যে একটা মানুষকে যদি বলা হয় যে আপনি কি করতে পছন্দ করেন, তো তার পছন্দের জিনিসটা কিন্তু বলবে। তো আমি সব থেকে বেশি খুশি হই আমার ভক্তদের সামনে যখন আমি গান করি, এবং আমার ভক্তরা যখন আমার নাম ধরে চিৎকার করে বলে সালমা, বা যখন আমার গানগুলো তারা কণ্ঠে ধারণ করে গায়,
তো ওইটা আমার কাছে অনেক ভালোবাসার জায়গা। ইনফ্যাক্ট আসলে আজকে আমি যা হয়েছি সবই তো আমার দর্শকের জন্য। আজকে আমার দর্শক আমাকে ভালো না বাসলে আমি সালমা তো আজকে সালমা হতে পারতাম না। বিশ্ব ভালোবাসা দিবসে দর্শকদের জন্য কি কোনো চমক আছে? চমক বলতে হ্যাঁ, একটা একটা গান আসছে, একটা না দুটো গান আসছে। গানটা হচ্ছে জাদুরে মধুরে দিল নীলি কাড়িয়া। হ্যাঁ, খুবই সুন্দর একটা গান। তো এইটা আমি জাস্ট রিলিজ না হওয়া অবধি পর্যন্ত কিছু বলতে পারছি না। তবে একটা গান যেটা অলরেডি আমাদের, আমি যতদূর জানি যে এই গানটি আমাদের 1 কোটি ভিউ হয়ে গিয়েছে। তো এটার জন্য আমাদের এই গানটা হচ্ছে বন্ধু মায়ার জাদু জানে। এটা তানভীর আহমেদ লিখেছেন, সুর করেছেন আমাদের রুমন দাওয়ান, এবং গানটি আমার সঙ্গে গিয়েছে রানা। তো বেশ সেই গানে বেশ ভালোবাসা পেলাম। অনেক ছেলেমেয়েরা টিকটক করে করে পাঠিয়েছে দেখলাম। বন্ধু মায়ার জাদু জানে আমার পরাণ ধৈরা টানে, পীড়িতের বন মারিয়া চাইয়া নয়নে, এত মায়া লাগে কেন চাইলে তোমার প্রাণে, এত মায়া লাগে কেন চাইলে তোমার প্রাণে, পীড়িতের বন মারিল আলগাতায় কাটানে। বাহ, চমৎকার চমৎকার। আপনার কাছে আমাদের একটা রিকোয়েস্ট ছিল, এটিএন নিউজের দর্শকদের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট, মানে আপনার এই যে কণ্ঠ যেটা মানুষের হৃদয়কে একেবারে আঁকড়ে ধরে, যে কণ্ঠের মধ্যে মাটির গন্ধ পাওয়া যায়, মানুষের গন্ধ পাওয়া যায়, দেশের মানুষের জন্য আসলে ভালোবাসা যে কণ্ঠের মধ্যে জমা, সেই কণ্ঠে বন্দে মায়া লাগাইছে, এই গানটা একবার একটু শুনতে চাই। শাহ আব্দুল করিমের খুব জনপ্রিয় একটি গান, আমারও অনেক ভালো লাগে। আসলে সকল ভালোবাসার মানুষের প্রতি মায়া থাকুক, সুন্দর থাকুক এবং সুস্থ পরিবেশে সুন্দর জীবনযাপন করুক, এটাই আমার চাওয়া আমার ভক্তদের উদ্দেশ্যে। বন্দে মায়া লাগাইছে পীরিতে শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পীরিতে শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। চমৎকার, এটার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা। এটা নিউজের দর্শকদের পক্ষ থেকে, এটা নিউজের পক্ষ থেকে এই গানটির জন্য কৃতজ্ঞতা এবং আমাদের সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক দোয়া, অনেক ভালোবাসা থাকলো সামনের পথ চলার জন্য। যতটা স্বপ্ন এখন ঘিরে আছে, সামনের স্বপ্নগুলো সেভাবে পূরণ হোক সেই প্রত্যাশা করছি। থ্যাংক ইউ সো মাচ। এটিএন নিউজকেও অনেক অনেক ধন্যবাদ। আর বিশ্ব ভালোবাসা দিবস না, আমি সবসময় চাই আমার ভক্তকুল যত মানুষ আছেন আমার এই পরিবারে, তারা সবাই অনেক অনেক ভালো থাকুক, সুন্দর থাকুক, ভালোবাসার মানুষগুলোকে নিয়ে মায়ায় আঁকড়ে বেঁধে থাকুক, এবং তারা ভালো থাকলেই আমার মনে হয় আমিও ভালো থাকবো। সেই শুভকামনা রইল। ধন্যবাদ আবারও। দর্শক শুনছিলেন আমাদের লোকসঙ্গীতের এক অসাধারণ কণ্ঠ, আমাদের মাটির মেয়ে, আমাদের সকলের প্রাণের কণ্ঠ যে ধারণ করে, সেই সালমার কণ্ঠে চমৎকার কিছু গান শুনছিলেন এবং সেই সাথে তার জীবনের কিছু অধ্যায় আমরা জানার চেষ্টা করছিলাম বিশ্ব ভালোবাসা দিবসের এই আয়োজনে। এটিএন নিউজের বিশেষ আয়োজন মায়া থেকে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।